আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। কাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। হাইকোর্টে শুনানিতে হইচই হট্টগোল, আন্দোলনে গুলি না চালানোর রিটের আদেশ কাল। মুখে লাল কাপড় বেঁধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিবাদ, শিক্ষকদের একাত্মতা প্রকাশ। জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানান তিনি। এদিকে সংগঠন দুটিকে নিষিদ্ধের পর কোনো চ্যালেঞ্জ আছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এর আগেও কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতা চালায় দুর্বৃত্তরা। এতে শতাধিক প্রাণহানির সাথে নষ্ট হয় দেশের সম্পদ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, আন্দোলনে যোগ দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা। সোমবার গণভবনে 14 দলের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জোটের শরিক নেতারাও মনে করেন, বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির ও তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। তাই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় সভায়। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। পরদিন মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী জানান, তাদের নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। একই দিন বিকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। এতে কারফিউ সহ সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা। যত জঙ্গির উত্থান হয়েছে, ওর শিকড় যদি টানেন, পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। আমরা বেশ কয়েকটি জঙ্গি সংগঠন যারা এই জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিম, বহু এই সমস্তগুলোকে আমরা বন্ধ করেছি এবং নিষিদ্ধ করেছি। বৈঠকের পর মহিবুল হাসান চৌধুরী জানান, জননিরাপত্তা মাথায় রেখে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তবে অনলাইনে পাঠদান করা যায় কিনা তাও ভাবা হচ্ছে। আর ফেসবুক, টুইটার কবে নাগাদ চালু হবে তা বুধবার জানা যাবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয় বলেই আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে গণহত্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই জামায়াতকে নিষিদ্ধের কথা বলছে। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিএনপির পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। এই দেশের জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ। সরকার একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুটি ডাইভার্সনের দিকে নিয়ে যায়। তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলোকে তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা, আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে।
বুধবার থেকে সকল অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এদিকে কাল থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী আজ শোক পালন করা হয়েছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় উপস্থাপিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলনের সহিংসতায় 150 জন নিহত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা বুকে কালো ব্যাজ পরে অফিস করেন। আদালত কক্ষে হইচই ও হট্টগোলের মধ্যে 6 শিক্ষার্থীর মুক্তি ও পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা 2টি রিটের ওপর মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। এ সময় রিটকারীরা বলেন, আটক বা গ্রেপ্তার ছাড়া নিরাপত্তার কথা বলে শিক্ষার্থীদের ডিবি কার্যালয়ে রাখার সুযোগ নেই। আর রাষ্ট্রপক্ষ থেকে রিটকারীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে নেয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। সেখানে শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনে পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে 2 আইনজীবী হাইকোর্টে রিট করেন। ওই রিটের উপর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এতে রিটকারী আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, কোনো রকম আইনগত সমর্থন ছাড়া 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক রাখার সুযোগ নেই। রিটের শুনানি চলাকালে এজলাস কক্ষে দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটে। ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে, এই 6 জনকে, সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রিটের পক্ষে শুনানিতে অংশ নেয়া আইনজীবীরা গণতদন্ত কমিশনের সদস্য হওয়ায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। 6 সমন্বয়কের সাথে তাদের পরিবারের সদস্যরা দেখা করেছেন। শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আবেদন না করায় রিটের কোনো গ্রহণযোগ্যতা নেই। জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার আর্ম ইউজ করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেফটির জন্য গুলি করতে পারে। এই 6 জনের মা বাপ বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের এর আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। বুধবার রিট দুটির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসাধীনদের অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। আঘাতের তীব্রতা দেখে এবং হামলা নৃশংসতার কথা শুনে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা।
কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে এই লক্ষ্যে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা জানান। তিনি বলেন, ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে এরই মধ্যেই স্বাগত জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। টানা 4 বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে জার্মান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনকে প্রত্যাখ্যান করে চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকরাও। কোটা আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থী আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। পরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। শোক নয়, আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি। আমরা জানাতে চাইছি, আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন। সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন। আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন। আমরা শিক্ষক সমাজ আগামীতে যে কোনো কর্মসূচি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও কর্মসূচির মধ্য দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটি সেন্সিবল জায়গায়, একটি সঠিক জায়গায় আসবে না। রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে র্যালি বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে সমাবেশ করেন শিক্ষকরা। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মাথায় লাল কাপড় বেঁধে খুলনার শিববাড়ি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর 11:15টার দিকে শিববাড়ি চত্বরে প্রবেশ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডতা হলে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমার ভাইয়ের হত্যার বিচার, আমার সমন্বয়কদের গ্রেফতার হয়রানি এবং 9 দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত খুলনা ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে হবিগঞ্জেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে শহরের বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। রাষ্ট্রীয় শোকের রং কালো হলেও আজ ফেসবুক রীতিমতো লাল রঙে ছেয়ে গেছে। মূলত কোটা সংস্কার আন্দোলন ঘিরেই সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানায় তারা। সেই আহ্বানের পর ফেসবুকে আজ লাল ছবির সংখ্যা অন্য সব কিছুকে ছাপিয়ে গেছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, তারকারা তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রং বেছে নিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। মঙ্গলবার এক বিবৃতিতে ইইউ দাবি করে, বাংলাদেশের সম্প্রতি সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে যেন বিচারের আওতায় আনা হয়। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে জানান, বাংলাদেশে হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ইইউ উদ্বেগ প্রকাশ করছে। এছাড়া যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের যথাযথ নিয়ম মেনে আইনি কার্যক্রমের আওতায় আনার আহ্বান জানান তিনি। গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেলে দায়ী পুলিশ সর্বোচ্চ শাস্তি পাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, সাম্প্রতিক নাশকতার ঘটনায় ঢাকায় 264টি মামলা হয়েছে, এর মধ্যে হত্যা মামলা 53টি। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানী সহ
সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে প্রাণহানি এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নাশকতার এসব ঘটনায় শুধু ঢাকার 50টি থানায় মামলা হয়েছে 264টি। এর মধ্যে হত্যা মামলা 53টি। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 2850 জন। 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 2850 জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। প্রাণহানি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুরের প্রত্যেকটি ঘটনার তদন্ত ও বিচার হবে বলে জানান তিনি। প্রত্যেকটি মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে, যেন এই ধরনের কোনো প্রশ্ন না ওঠে যে পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে। গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা জানান, প্রমাণ পেলে দায়ী পুলিশ সদস্য সর্বোচ্চ শাস্তি পাবে। গ্রেপ্তার বাণিজ্য দায়ী ব্যক্তিকে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের সহিংসতায় আহত অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পঙ্গু হাসপাতালে আছেন 76 জন। চিকিৎসকরা জানিয়েছেন, গত 19 জুলাই আহত অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে 200 জনকে জরুরি চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল। কোটা আন্দোলনের সহিংসতার সময় ছররা ও রাবারের গুলিতে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, আবার কেউ সাধারণ পথচারী। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। নিয়মিত পরিচর্যার সময় রোগীর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এমন হয়ে গুলি মারছে, মানে পাগলের মতন গুলি, মানে অনেক লোক আহত হয়েছে, আবার 2-5-6 জন মারা হয়েছিল। এটা শুক্রবার আমি কাজে যাওয়ার সময় আর কি পিছন থেকে আর গুলি লাগছে। অফিস থেকে আসার সময় হাউস বিল্ডিংয়ের বিএনএস দিয়ে পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে এসে গুলি লাগলো বলতে পারি না। রোগীর স্বজনরা জানান, চিকিৎসা করাতে গিয়ে বাড়তি কিছু খরচ হচ্ছে। সাভার থেকে ঢাকায় নিয়ে গেছে, ঢাকার থেকে মনে করেন যে ওখানে গুলি বাইর গেছে, ওখান থেকে আবার এখানে পাঠিয়ে দিছে। আমার খরচগুলো ওই জায়গায় বেশি হয়েছে, 50-55 হাজার টাকা ওই জায়গায় খরচ হয়ে গেছে। খরচ মনে করেন এখানে যে ওষুধ দেয়, তারপর বাকি কিছু ওষুধ কিনতে হয় বাইরে দেওয়া। গত 20 জুলাই দায়িত্ব পালনের সময় আহত পুলিশ কনস্টেবল শোনান সেই সময়ের ঘটনা। আমার ওই ড্রেনের ভিতরে ফালিয়ে দেবে, এই সিনারগুলো ঢুকাইতে পারে নাই, দেখালে বাইরে দিয়েছে আর লাইতে দিয়েছে, আমরা ওই ড্রেনের ভিতরে দেব। চিকিৎসক জানান, আহতদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে। মিরাজে আমার 15 পর থেকে 30-35 এর মধ্যে সংখ্যাটা বেশি দেখলাম আমরা, যতটুকু পেশেন্ট দেখছি আগে। সবাই পায়ের মধ্যে, পায়ের একটু পরে থাইয়ের দিকে, এই ইঞ্জুরিগুলো একটু বেশি, নিচের দিকে ইঞ্জুরি একটু বেশি। তিনি জানান, কোটা আন্দোলনের সময় রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়। আশেপাশে ডাক্তারগুলো ছিল, সবাই চলে আসছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে আইনগত দিক বিশেষভাবে বিবেচনা করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে, কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। মাত্র 4 দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন দেশের 2 জনপ্রিয় সঙ্গীত শিল্পী। শাফিন আহমেদের পর মঙ্গলবার সকালে মারা যান সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সবাইকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন সঙ্গীত শিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে জুয়েলের। এরপর ফুসফুস ও হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দীর্ঘ লড়াইয়ে দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। আমাকে 2-1 বার বলেছে আমার এই জীবনটা ভালো লাগে না,
আমি বলছি আমারও তো ভালো লাগে না, জানতাম যে কোনো চিকিৎসা নাই, সেই জন্য আমি বলবো আসলে জিতে গেছে, এখন ও চলে গেছে, অনেক ভালো জায়গায় চলে গেছে। রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর পর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানীর বাসভবনে। তার অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মীরা। উনি সবসময় খুব আন্তরিক একজন মানুষ ছিলেন, অনেক গুণী একজন মানুষ ছিলেন, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে হয়ে গেল। তিনি আমাকে বলতেন যে ইমন আমি তো বেশি দিন থাকবো না, আমার জন্য একটা সুন্দর একটা গান করে দেওয়া, চলে গেলেন আর আফসোসটা থেকে গেল আবার যে জুয়েল ভাইকে আমি লাস্ট গানটা দিতে পারলাম না। ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ হয়ে হাজির হন শিল্পী জুয়েল। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি। তো কষ্টের মধ্যেও সবসময় আমাদের খবর আর কষ্ট আর তোমরা এত বন্ধু বান্ধব আর এত ফ্যান, এগুলো দেখছি আমি সব পেয়ে গেছি। জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মঙ্গলবার বেলা 3টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। যখন আকাশের বুক ফেটে কান্না নামল শহরে, তখন শাফিন আহমেদকে হারানোর বেদনায় অশ্রুসিক্ত বন্ধু স্বজনরা। তাকে শেষবারের মতো বিদায় জানাতে আসেন শুভাকাঙ্ক্ষীরা। বাদজোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজার পর শাফিন আহমেদকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। শোকার্ত সহকর্মীরা করেন স্মৃতিচারণ। আসলে বলার ভাষা নাই, বলার মতো মানসিকতা নেই। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন যে ওনার আত্মা যেন শান্তি পায়। এমন একটা মানুষকে হারিয়েছি, বাংলাদেশের সঙ্গীতের একজন পুরোধা, লেজেন্ড। বাংলাদেশে অনেক কিছু দিয়ে গেছেন। আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, ফিরিয়ে দাও সহ অসংখ্য গান তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। উনি কখনোই আমাদের ছেড়ে চলে যাবে না, কারণ ওনার সৃষ্টি আমাদের সবার মাঝে আছে। যতদিন ওনার গান থাকবে ততদিন উনি থাকবে আমাদের সাথে। যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিতে গিয়ে 25 জুলাই মারা যান শাফিন আহমেদ। 4 দিন পর সোমবার দেশে ফিরে তার মরদেহ। মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে মায়ের পাশে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হন জনপ্রিয় এই শিল্পী। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় 93 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যে বিশাল এলাকা জুড়ে হওয়া এই ভূমিধসে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ায়নাদে জেলায় 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনা ঘটে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ একাধিক সংস্থা সেখানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি এলডিএফ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। প্যারিস অলিম্পিকের 100 মিটার ফ্রি স্টাইলে সাঁতারের দ্বিতীয় হিটে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। প্রথম হিটে তিনি 53.85 টাইমিংয়ে প্রথম হন। দ্বিতীয় হিটে 6 নম্বর লেনে সাঁতরানো রাফি সময় নেন 53.10 সেকেন্ড। এতে 8 জনের মধ্যে পঞ্চম হন। এই ইভেন্টে 10 হিটে 79 জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশি রাফির অবস্থান 69তম। সব হিট মিলিয়ে 16 জন টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন। এবছর 8টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়ে আনতে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি আনঅফিশিয়াল টেস্ট ও 3টি ওয়ানডে ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক। কথা জানিয়েছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক।
মুশফিক যাচ্ছে, মুশফিক কিন্তু এ টিমের হয়ে যাচ্ছে। মুশফিক আলাদাভাবে বলবো না ভাই কারো কথা। ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয়, অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে, সেরকম নেওয়ার দরকার হয়, বা যারা খেলছে সেরকম কারোকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে। তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। কাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। হাইকোর্টের শুনানিতে হইচই হট্টগোল, আন্দোলনে গুলি না চালানোর রিটের আদেশ কাল। মুখে লাল কাপড় বেঁধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিবাদ, শিক্ষকদের একাত্মতা প্রকাশ। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।